চলো দেখো যে আজকে থেকে শুরু করছি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। আগে প্রথমে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে ফুল মক টেস্ট মানে 85 নম্বরের বা 100 নম্বরের যেটাই থাকবে। তোমরা জানো যে কেপি কনস্টেবলের ক্ষেত্রে 100 নম্বরেতে প্রথমে আগে প্রিলি হচ্ছে, ওটা আগেকার রিক্রুটমেন্টের প্রসেসেই হবে। আর ডব্লিউপি তে শুধুমাত্র একটা পরীক্ষা, সিঙ্গেল পরীক্ষা 85 মার্কসের হচ্ছে। এসআই এর ক্ষেত্রে 100টা কোশ্চেন থাকছে, তো ওই একই ব্যাপার। এখন দেখবে যে কনস্টেবল এসআই কোশ্চেন প্যাটার্নের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, প্রায় 19-20 সব একই। এমনটা তো নেই যে কনস্টেবলে এইটুকু এইটুকু পার্ট পড়বে, এসআই এর ক্ষেত্রে এইটুকু পার্ট পড়লে হবে, তা নয়। প্রিলিটা বা এমসিকিউ বেসটা সব একই রকমেরই। মেনের ক্ষেত্রে আলাদা, এসআই এর মেনে ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি বা ম্যাথ আছে, সেইগুলো আলাদা। আর তাছাড়া ওভারঅল প্রিপারেশন কিন্তু মোটামুটি একই রকমেরই হবে, মানে এমসিকিউ বেসড যেটা। তো ফিজিক্যাল সায়েন্স দিয়ে স্টার্ট করছি, মেনলি ফিজিক্সের উপরেই বেশি আজকে কোশ্চেন আছে। এরকম ভাবে আস্তে আস্তে ফিজিক্যাল সায়েন্সের উপরে করে নেবো, তারপরে বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, এভাবে জিকেটাও হবে, সেই সঙ্গে হচ্ছে ম্যাথ ট্যাথ এগুলোও চলবে। প্রথম কোশ্চেন আছে, দেখো যে কোন মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে কি বলা হয়? কোন মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে কি বলা হয়? কোন মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে কি বলা হয়? অপশন আছে অণু, বি হচ্ছে পরমাণু, সি হচ্ছে ইলেকট্রন, ডি হচ্ছে প্রোটন। তো রাইট আনসার কোনটা হবে? তো রাইট আনসার হচ্ছে কি, যে পরমাণু, তাই তো। ক্ষুদ্রতম অবিভাজ্য কণা মানে যাকে আর ভাঙা যায় না, সেটা হচ্ছে পরমাণু। পরমাণু যেটা কি করে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, এটাই রাসায়নিক বিক্রিয়াতে কি করে অংশগ্রহণ করে। আর অণু যেটা আছে সেটা হচ্ছে বলতে পারো যে একটা পদার্থের ক্ষুদ্রতম একটা অংশ, একটা হচ্ছে পার্ট, একটা হচ্ছে অংশ। যদিও পরবর্তীকালে দেখা গেছে যে পরমাণুকে ভেঙে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাওয়া যায়, যেমন হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। এগুলো হচ্ছে স্থায়ী কণিকা বলতে পারো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর পজিট্রন বা নিউট্রিনো, মেসন কণা, এগুলো হচ্ছে অস্থায়ী। তো লাস্ট যে পার্টিকেলটা পাওয়া যাবে ক্ষুদ্রতম, সেটা হচ্ছে পরমাণু। তো পরমাণুটাই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সেকেন্ড কোশ্চেন আজকের, যে প্রোটন কণার নামকরণ করেন কোন বিজ্ঞানী? অপশন এ হচ্ছে গোল্ডস্টাইন, বি রাদারফোর্ড, সি স্যাডউইক, ডি হচ্ছে জে জে থমসন। অল্প স্টুডেন্ট আছো, অসুবিধা নেই, বলতে পারো, মানে তোমাদের আনসার। যে প্রোটন কণার নামকরণ করেন কোন বিজ্ঞানী? গোল্ডস্টাইন, রাদারফোর্ড, স্যাডউইক, জে জে থমসন। অপশন কি? গোল্ডস্টাইন। হ্যাঁ, প্রোটন কণার নামকরণ করেন কোন বিজ্ঞানী? রাইট আনসার যেটা হবে, প্রোটন কণার নামকরণ করে সেটা হচ্ছে তোমার রাদারফোর্ড। ঠিক আছে, প্রোটন কণার নামকরণ করে সেটা হচ্ছে রাদারফোর্ড। দেখো গোল্ডস্টাইন বলেছিলেন যে পরমাণুর মধ্যে একটা পজিটিভ আধানযুক্ত, অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত এক ধরনের কণা আছে, সেটা বলেছিলেন তিনি। যেটা প্রোটন কণা, মানে সেটাই প্রোটন কণা, যেটা পরবর্তীকালে ওটা প্রোটন কণা বলে নামকরণ দিয়েছিলেন, সেটা হচ্ছে রাদারফোর্ড। অর্থাৎ যদি দেওয়া হয় যে প্রোটন কণা আবিষ্কার কে করেন, তাহলে অবশ্যই প্রোটন কণা আবিষ্কার করেন দিলে গোল্ডস্টাইন হতো, কিন্তু নামকরণ করেন হচ্ছে রাদারফোর্ড। একইভাবে দেখো স্যাডউইক, যেটা স্যাডউইক হচ্ছে 1932 সালে স্যাডউইক কি করেছিলেন, নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন। আর ইলেকট্রন কণাতেও 3 জনের নাম জড়িত আছে ইলেকট্রন কণা আবিষ্কারের পিছনে। অর্থাৎ প্রথম যে বিজ্ঞানী তার নাম হচ্ছে উইলিয়াম ক্রুক। উইলিয়াম ক্রুক তিনি কি করেছিলেন, প্রথমে ক্যাথোড রশ্মি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, ক্যাথোড রশ্মি, এবং বলেছিলেন যে এটা হচ্ছে নেগেটিভ আধানযুক্ত, ঋণাত্মক আধানযুক্ত। ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন উইলিয়াম ক্রুক, এবং এই ক্যাথোড রশ্মিটাই পরবর্তীকালে কি হয়, ইলেকট্রন কণা মানে নাম দেওয়া হয়। এবং সেই নামকরণ যেটা করেন সেটা হচ্ছে জে জে থমসন। তাহলে ইলেকট্রন কণার নামকরণ করছে জে জে থমসন, আর ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন কণা সেটা আবিষ্কার হচ্ছে উইলিয়াম ক্রুক। আরো একজন বিজ্ঞানী জড়িত আছে যাকে মিলিকান বলা হয়, মিলিকান নামে। মিলিকান কি করেছিলেন, ইলেকট্রন কণার ভর এবং হচ্ছে আধান পরিমাপ করেছিলেন। তো এই কারণে যেন এই জায়গাটা বেশ ইম্পর্টেন্ট আছে, অনেক বইয়ে হয়তো ভুলও দেওয়া থাকতে পারে, কারণ ওই আবিষ্কার বা নামকরণ সবগুলোকে একসাথেই গুলিয়ে ফেলে। তো এই জন্য আজকে থেকে এটা ঠিক করে নেবে।
যে প্রোটন কণা, যেটা প্রোটন কণা ধনাত্মক আধানযুক্ত, এটা বলেছিলেন গোল্ডস্টাইন বা আবিষ্কার করেছিলেন তিনি, নামকরণ করেন কিন্তু রাদারফোর্ড। শ্যাডউইক নিউটন কণাই মানে নিউটন কণা শ্যাডউইকে আবিষ্কার করেছিলেন, কিন্তু ইলেকট্রন কণা বা ক্যাথোড রশ্মি যেটা আবিষ্কার করেন উইলিয়াম ক্রুক, আর নামকরণ করেন সেটা হচ্ছে জে জে থমসন। তিন নম্বর, যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা সমান তাদের কি বলে? আইসোটোন, আইসোবার, আইসোটোপ, আইসোমার। যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা সমান তাদের কি বলে? আইসোবার। আইসোটোন, আইসোবার, আইসোটোপ, আইসোমার, তো হচ্ছে আইসোবার বলা হয়। তিনটে এক্সাম্পল দিচ্ছি তাহলেই বেশি মনে থাকবে। Ae216, Ae217, এইগুলোর ক্ষেত্রে কি নিচে যেটা থাকে সেটাকে পরমাণু ক্রমাঙ্ক বলা হয় বা পারমাণবিক সংখ্যা বলা হয়, আর উপরে যেটা থাকে সেটাকে ভর সংখ্যা বলা হয়। যখন দেখবে নিচে সমান বা পরমাণু ক্রমাঙ্ক সমান, সেগুলোকে কি বলা হয়? আইসোটোপ। এছাড়া আছে তোমার 6C12, 6C14, 1H1, 1H2, তারপরে ক্লোরিনের ক্ষেত্রে আছে 17Cl35, 17Cl37, এগুলো হচ্ছে আইসোটোপের এক্সাম্পল। আর আইসোবার মানে হচ্ছে যাদের পরমাণু ক্রমাঙ্ক সমান, যেমন হচ্ছে 18Ar40 আর্গনের, তারপরে 20Ca40, এদের ক্ষেত্রে দেখো মাথা সমান মানে ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, এগুলোকে বলা হচ্ছে আইসোবার। আর আইসোটোন কি? আইসোটোন মানে যাদের নিউট্রন সংখ্যা সমান, যেমন হচ্ছে 15p31, 16s32, মানে দুটোর ক্ষেত্রেই দেখো 31 থেকে 15 বাদ দিলে 16 হয়, মানে নিউট্রন সংখ্যা, এগুলোকে বলা হচ্ছে আইসোটোন। নেক্সট 4 নম্বর কোশ্চেন আছে, ভোল্ট নিচের কোনটির একক? তড়িৎ বিভব, তড়িৎচালক বল, বিভব প্রভেদ, সবকটি। 4A বলছো যে ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের একক, আর বাকিরা ডি হবে না? ডি। মানে সবকটি? হ্যাঁ স্যার। অবশ্যই ভোল্ট হচ্ছে সবকটির একক। দেখো তড়িৎচালক বল, তড়িৎ বিভব, বিভব প্রভেদ, এদের মধ্যে ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশির ডেফিনেশনের দিক থেকে বা আলাদা আছে অবশ্যই, কিন্তু এদের সব জিনিস একই, মানে এদের যে ফিজিক্যাল কোয়ান্টিটি যে ব্যাপারটা সেটা একই, কিন্তু হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে আলাদা। তড়িৎ বিভব মানে কি হচ্ছে যে অসীম দূরত্ব থেকে, ইনফিনিটি ডিস্টেন্স থেকে কোনো পজিটিভ ধনাত্মক একক আধানকে একটা তড়িৎ ক্ষেত্রের পয়েন্টে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকেই বলা হয় যে তড়িৎ বিভব। মানে অসীম দূরত্ব থেকে যখন কোনো একটা ধনাত্মক আধানকে নিয়ে আসা হবে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে। আর তড়িৎচালক বল মানে কি হচ্ছে যে তড়িৎচালক বল হচ্ছে যে নিম্ন বিভব থেকে, একটা নিম্ন বিভব থেকে যখন উচ্চ বিভবে নিয়ে যাওয়া হবে তখন, মানে এটা ব্যাটারি বা সেলের ক্ষেত্রে হয়। আর বিভব প্রভেদ যেটা, সেটা কি হচ্ছে, ধরো এই একটা তড়িৎ ক্ষেত্র আছে, মানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তো একটা তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণে হবে। তড়িৎ বিভব বলতে পারো যে অসীম দূরত্ব, যেমন বজ্রপাতের সময় হয়, ঠিক আছে, বজ্রপাত অনেক আকাশে অনেক দূরে হয়, তো কি হয় যে সেখান থেকে দেখবে যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ মানে সৃষ্টি হয়, মানে ওটা দিয়ে কি হয়, আর্থিং একটা কানেকশন সৃষ্টি হয়ে যায়, এর জন্য বিদ্যুৎ চমকায়, মানে সবকিছু পুড়ে টুড়ে ছাই হয়ে যায়, ওটা হচ্ছে তড়িৎ বিভব, অনেক দূরত্ব, অসীম দূরত্ব থেকে আসছে। আর বিভব প্রভেদ যেটা ধরো একটা বাড়ির মধ্যেই ধরতে পারো, বা একটা মেন লাইন যেখান থেকে হয়তো বাড়িতে কারেন্ট আসছে, এক পয়েন্ট থেকে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যেতে, সেটা হচ্ছে বিভব প্রভেদ। আর তড়িৎচালক বল মানে হচ্ছে কি যে একটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, মানে কোনো ইলেকট্রিক সেল, মানে ব্যাটারি সেল বা তড়িৎ কোষের ক্ষেত্রে। তো এদের সবগুলোরই কিন্তু বিভব প্রভেদ, মানে বিভব প্রভেদ, তড়িৎচালক বল, তারপর হচ্ছে এদের সবগুলোরই একক একই, মানে হচ্ছে ভোল্ট, মানে সবকটি হচ্ছে আনসার। দেখো 5 নম্বর কোশ্চেন, যে নিচের কোনটি বল নয়? মহাকর্ষ বল, ওজন, অভিকেন্দ্র বল, তড়িৎচালক বল। এই কোশ্চেন গুলোও কিন্তু বেশ হচ্ছে তোমার বলতে পারে কনসেপচুয়াল কোশ্চেন,
মানে এমনি শুধুমাত্র মুখস্থ করে পাবে না, যে কোনো জায়গায় মুখস্থ করেছো দিয়ে পাবে তা নয়। এবং এই সমস্ত কোশ্চেন কোনো বই টই থেকেও তোলা নয়, এগুলো নিজে থেকে তৈরি করা। কারণ এখন বিশেষ করে বিভিন্ন কোশ্চেন যেগুলো হচ্ছে সেইগুলো তোমার অনেকটা ডেপথ থেকে আসছে বা একটু কনসেপচুয়াল কোশ্চেনও আসছে, সেই কারণের জন্য জিনিসগুলোকে জানতে হবে, শুধুমাত্র পড়ে গেলে হবে না। নিচের কোনটি বল নয়, বলো যে মহাকর্ষ বল, ওজন, অভিকেন্দ্র বল, তড়িৎচালক বল। আরে বলে দাও না একটা আনসার কি আছে, যে নিচের কোনটি বল নয়, মহাকর্ষ বল, ওজন, অভিকেন্দ্র বল, তড়িৎচালক বল। নেগেটিভ মার্কিং নেই, বলে দিলে নাম্বার কাটবো না। পরিচালক বল। এই তো তাহলে লেগে গেল, তড়িৎচালক বল অবশ্যই। যে কোনটি বল নয়, তড়িৎচালক বল ইলেকট্রোমোটিভ ফোর্স বা বল কথাটা থাকলে পরে এটা কোনো প্রকারের বল নয়। এটা কি বলেছি, তড়িৎচালক বল একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণে কার্য করতে হয়, মানে ডব্লিউ বাই কিউ, জুল পার কুলম্ব। ডব্লিউ মানে হচ্ছে কার্য, জুল পার কুলম্ব, এটা তড়িৎচালক বল বা তড়িৎ বিভব বা বিভব প্রভেদ। আর বাকি যেগুলো আছে যেমন মহাকর্ষ বল, মানে কি মহাকর্ষ বল কাকে বলা হয়, মহাকর্ষ বল এই বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে কি করে, আকর্ষণ বা বিকর্ষণ করে। ঠিক আছে, এই বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এটাকে মহাকর্ষ বল বলা হয়। ওজন কাকে বলে, ওজন পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকে তা ওজন বলা হয়। মানে ওজনও এক প্রকারের কি, ওজন হচ্ছে এক প্রকারের বল, ওজনটা হচ্ছে এক প্রকারের বল। অভিকেন্দ্র বল বল, কিন্তু তড়িৎচালক বল যেটা সেটা কোনো বল নয়, নামে ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু ইট ইজ নট এ ফোর্স। 6 নম্বর, নিচের কোনটি রোধাঙ্ক সব থেকে কম, নিচের কোনটি রোধাঙ্ক সব থেকে কম, নাইক্রোম, অ্যালুমিনিয়াম, রূপা, তামা। নিচের কোনটি রোধাঙ্ক সব থেকে কম, নাইক্রোম, অ্যালুমিনিয়াম, রূপা, তামা। একটু বুদ্ধি খাটালেই পেয়ে যাবে যে নাইক্রোম তার এমনিতে কি হয়, ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক হিটারে ব্যবহার করা হয়, তাই তো। সেখানে নিশ্চয়ই রোধাঙ্ক কম হলে হবে না, বেশি লাগবে অনেক, কারণ গরম হিট হতে হবে, তাই নাইক্রোম বাদ। ব্যবহার পড়ে থাকলে অ্যালুমিনিয়াম, রূপা আর তামা। তো মনে পড়ছে যে এই তিনটে তারই সাধারণত কি করা হয়, আমাদের পরিবাহী হিসেবে, কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়। তার মধ্যে বেশি সব থেকে থাকে অ্যালুমিনিয়াম, এবং তামার তার বেশি হয়। তো তামার তাও জানো যে দামি, অ্যালুমিনিয়ামও মোটামুটি, অ্যালুমিনিয়াম তার তুলনায় সস্তা। কিন্তু রূপা যেটা, রূপাটা একটু বেশি দামি, কিন্তু এর রোধাঙ্ক হচ্ছে সব থেকে কম, তো রূপার দামটা বেশি, সেই কারণের জন্য কি করা হয় যে অতটা ব্যবহার করা হয় না। তো হচ্ছে সব থেকে রোধাঙ্ক কম যেটা, সেটা হচ্ছে রূপা, এবং এটাকে বলা হয় বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি মানে তড়িতের উত্তম পরিবাহী, তড়িতের উত্তম পরিবাহী, সেটা হচ্ছে রূপা। মানে সিলভার, সিলভারের চিহ্ন কি, এজি। এজি। কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ ও রোধ অর্ধেক করলে পরিবাহীতে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে, উৎপন্ন তাপ দ্বিগুণ হবে, 4 গুণ হবে, অর্ধেক হবে, অপরিবর্তিত থাকবে। যারা হয়তো এই কোশ্চেনটার আনসার বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে মনে করে দিই যে এই কোশ্চেনটা হচ্ছে জুলের সূত্র, এই কোশ্চেনটা জুলের সূত্র থেকে করা হয়েছে। জুলের সূত্র কি মনে পড়ছে, কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক, রোধের সঙ্গে সমানুপাতিক, সময়ের সঙ্গে সমানুপাতিক, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এখান থেকে করতে হবে তোমাকে, যে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হচ্ছে, রোধ অর্ধেক করা হচ্ছে, তাহলে প্রবাহ মাত্রা ধরে নাও যে 1 ছিল, দ্বিগুণ করলে 2 হবে, তাহলে স্কোয়ার আছে মানে 2 এর স্কোয়ার। আর ধরে নাও 1 ছিল, অর্ধেক করা হলো মানে হাফ করা হলো, টি এর কথা কিছু বলেনি, সময়ের কথা। তাহলে কি হচ্ছে, 4 গুণিত হাফ, হাফ মানে হচ্ছে 2, তার মানে কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে, পরিবাহীতে উৎপন্ন তাপ কি হবে, দ্বিগুণ হবে। 8 নম্বর কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি, উচ্চ গলনাঙ্ক, নিম্ন উচ্চ রোধ। রোধাঙ্ক আর উচ্চ গলনাঙ্ক। হুম, উচ্চ রোধাঙ্ক আর উচ্চ গলনাঙ্ক। দুটাই উচ্চ, ঠিক তো। হ্যাঁ স্যার।
হ্যাঁ, নাইক্রোম তারের বৈশিষ্ট্য। তাহলে অপশন এতে আছে উচ্চ গলনাঙ্ক নিম্ন রোধ, বি তে আছে উচ্চ রোধাঙ্ক উচ্চ গলনাঙ্ক, সি হচ্ছে নিম্ন রোধাঙ্ক নিম্ন গলনাঙ্ক, ডি হচ্ছে উচ্চ রোধাঙ্ক নিম্ন গলনাঙ্ক। দেখবে এইগুলো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে পরীক্ষার ফলে এমন গোল তালগোল পাকিয়ে যাবে, ধরতেও পারবে না। এই তোমার এটা জানতে হবে। নাইক্রোম তার মানে ইলেকট্রিক ইস্ত্রি বা ইলেকট্রিক হিটারে ব্যবহার করা হয়, যেখানে এটুকু জেনে রাখো যে প্রচুর পরিমাণ তোমার তাপ দরকার, হিট, প্রচুর পরিমাণে হিট যেন হয় তবে কাজ হবে। আর সেটা যদি হতে হয় তাহলে কি থাকবে, প্রচুর বাধা লাগবে, তাই তো, প্রচুর বাধা দরকার। আর বাধা মানে কি, রোধ বা রোধাঙ্ক মানেই হচ্ছে বাধা। মানে ও যত বাধা দেবে তত কি হবে, কারেন্টটাকে ধরবে আর হচ্ছে গরম হবে। তো সেই কারণের জন্য এবার বেশি গরম হলে কি হবে, বেশি গরম হলে যদি কমা মানের হয়, গলনাঙ্ক যদি কম হয়, তাহলে তো পট করে গলে যাবে তারটা। সেই কারণে যেন নাইক্রোম তারকে কি হতে হবে, দুটোই উচ্চ হতে হবে, গলনাঙ্কটা উচ্চ হতে হবে এবং রোধাঙ্কটাকে উচ্চ হতে হবে। তাই অপশন বি হচ্ছে রাইট আনসার, যে উচ্চ রোধাঙ্ক এবং হচ্ছে উচ্চ গলনাঙ্ক। এবার এখান থেকে দেখবে বারবার কোশ্চেন দেয়, যেটা পরের কোশ্চেন করেছি, যে ফিউজ তারের বৈশিষ্ট্য কি, এখানে অপশন দিইনি, যে ফিউজ তারের বৈশিষ্ট্য কি, এটা যদি পরীক্ষায় থাকে ওই উচ্চ ওই রকমই। রোধাঙ্ক আর নিম্ন হ্যাঁ, গলনাঙ্ক। এরকম এবিসিডি অপশনের মতোই থাকবে। তো এটার ক্ষেত্রে ফিউজ তারের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে উচ্চ রোধাঙ্ক কিন্তু নিম্ন গলনাঙ্ক। শুধু মুখস্থ করলে পরীক্ষায় গুলিয়ে যাবে কিন্তু। এটা কেন হবে, তার কারণ ফিউজ ওয়্যার ঘরের সেফটির জন্য বা হচ্ছে ইলেকট্রনিক যে সমস্ত জিনিসপত্র আছে সেইগুলোর নিরাপত্তার জন্য, সেফটির জন্য, যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। তাহলে কি হচ্ছে, যে বেশি পরিমাণে যদি কোনো কারণের জন্য বেশি পরিমাণে যদি কারেন্ট প্রবাহিত হয়, ফ্লো হয়, তাহলে সেটা কি হবে, উচ্চ রোধ দরকার। এবার গলনাঙ্কটাও যদি উচ্চ হয় তাহলে কি হবে, বেশি পরিমাণে হিট হয়ে যাবে তো। এবার নিম্ন গলনাঙ্ক যদি হয় তাহলে কি হবে, যে সেই তারটা গলে যাবে, গলে যাওয়ার ফলে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে, তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে দামি জিনিসপত্রগুলো রক্ষা পাবে। তাই নাইক্রোম তার বললে দুটোই উচ্চ হবে, কিন্তু ফিউজ তার বললে গলনাঙ্কটা কি হবে, নিম্ন হবে। নেক্সট কোশ্চেন, অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধের কি পরিবর্তন হয়? হ্রাস পায়, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, পরম শূন্য উষ্ণতার কাছে এসে শূন্য হয়ে যায়। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কি হয়, হ্রাস পায়, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, পরম শূন্য উষ্ণতার কাছে এসে শূন্য হয়ে যায়। তাহলে বলে দিই, যেগুলো হচ্ছে কন্ডাক্টর মানে পরিবাহী, সেইগুলোর ক্ষেত্রে কি হয়, যে উষ্ণতা তুমি যদি বৃদ্ধি করো তাহলে রোধও কি হবে, বৃদ্ধি পাবে, মানে সমানুপাতিক। আর যেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী, সেইগুলো হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে রোধ কি হবে, হ্রাস পাবে। আর যেগুলো হচ্ছে সুপার কন্ডাক্টর মানে হচ্ছে অতিপরিবাহী, সেইগুলো কি হয়, পরম শূন্য উষ্ণতার কাছাকাছি এলে তাদের রোধ শূন্য হয়ে যায়। মানে একরকম কোনো জিনিসই তো জানো যে আদর্শ হয় না, একদম রোধ শূন্য হয় না, তবে পরম শূন্য উষ্ণতার কাছাকাছি এসে মোটামুটি শূন্য হয়। তো অর্ধপরিবাহী যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যে হ্রাস পায়। তাহলে অর্ধপরিবাহী কোনগুলো, জার্মেনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, কার্বন, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। 11 নম্বর কোশ্চেন, 12 ও 16 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? 12 ও 16 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? এবার সঙ্গে 48/7 হবে। আচ্ছা দেখছি। এবার সঙ্গে বলে দিই যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কি হয়, 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস হচ্ছে 1/r2। তাহলে কি দাঁড়াচ্ছে, 12 আর 16 ওহম আছে, মানে 1/12 প্লাস হচ্ছে 1/16। সমান্তরাল সমবায় হচ্ছে ইনভার্স দিয়ে হবে 1/। তাহলে 48 যদি লসাগু হয় তাহলে কি হচ্ছে, 4 12 48, 3 12 মানে হচ্ছে 7/48। অপশনে কিন্তু 7/48ও আছে, কিন্তু এটা 1/r সমান, তো 1/r সমান 7/48। তাহলে r সমান কত হবে, r সমান হচ্ছে 48/7। রাইট আনসার হচ্ছে এটাই, যে 48/7। এই কোশ্চেনটা ডিরেক্ট তোমাকে এরকম দিয়েও বলতে পারে। আবার হচ্ছে দেখো, যে সমান্তরাল সমবায়ে যুক্ত কি হচ্ছে, 1/r ইকুয়াল টু, আমি সবগুলোই ধরো ক্যাপিটাল আর দিয়ে ধরলাম, যে 1/r1 প্লাস 1/r2।
বা 1/r = এখানে r1 r2 কি হবে লসাগু, তাহলে কি হচ্ছে উপরে r1 প্লাস r2 মানে r2 প্লাস r1 হবে, এটাকে ঘুরিয়ে নিলাম। তাহলে অতএব তুল্য রোধ যেটা আর এর মান কি হচ্ছে, আর এর মান হচ্ছে r1 r2 বাই হচ্ছে r1 প্লাস r2। তোমাকে ডিরেক্ট এরকম কোশ্চেনে করতে পারে যে r1 r2 দুটো একটা রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, তুল্য রোধ কত হবে, অপশন বিভিন্ন রকম দেবে। তাই মনে রাখতে হবে যে গুণফল বাই যোগফল। এই ফর্মুলাতে ডিরেক্ট যদি 12/16 বসিয়ে দাও যে 12 ইন্টু 16 বাই 12 প্লাস 16 মানে 28, কাটাকুটি করলে এটাই আসবে। এটা কি বললাম, এটা গেলে সমান্তরাল সমবায়, যদি প্যারালালি যদি কানেক্ট করো সমান্তরাল। আর যেটা হচ্ছে সিরিজ মানে হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় যে r = r1 প্লাস r2 মানে হচ্ছে যোগ হয়ে যাবে। 12 আর 16 এই দুটোকে যদি শ্রেণী সমবায় যুক্ত করা হতো তাহলে 12 আর 16 28 হয়ে যেত। তো এখান থেকে আমরা কি জিনিস একটা বুঝতে পারছি, ধরো এটাকে শ্রেণী সমবায় যুক্ত করলে 12 যোগ 16 মানে 28 হলো, আর এখানে কত হলো 48/7 হলো। তাহলে কার মান বেশি, 48/7 মানে কত, এই 7 7 49, 6 7 42 মানে প্রায় 7ই ধরো মান, আর এখানে হচ্ছে 28। মানে শ্রেণী সমবায়ে তুল্য রোধ যেটা সেটা কি হয়, বেশি হয়, শ্রেণী সমবায়ে তুল্য রোধ সবসময় বেশি হয়। এসি থেকে ডিসি তে রূপান্তরিত করে কে, রেকটিফায়ার, অ্যামমিটার, ভোল্টমিটার, ডাইনামোমিটার। রেকটিফায়ার। তা যে এসি থেকে ডিসি তে রূপান্তরিত করে সেটা হচ্ছে রেকটিফায়ার। অ্যামমিটার যেটা, অ্যামমিটার কি করে, তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করে। ভোল্টমিটার যেটা সেটা হচ্ছে বিভব প্রভেদ পরিমাপ করে, বিভব প্রভেদ মাপার জন্য ব্যবহার করা হয়। একটি আদর্শ ভোল্টমিটার যা শ্রেণী সমবায়ে যুক্ত থাকে এবং রোধ শূন্য হয়, শ্রেণী সমবায়ে যুক্ত থাকে এবং রোধ অসীম হয়, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে এবং রোধ অসীম হয়, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে এবং রোধ শূন্য হয়। দেখো একটু বুদ্ধি খাটাতে হবে, যদি ভুলেও যাও। একটা জিনিসই বলেছি যে ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্ট, কেমিস্ট্রি পার্টটা তাও কিছু কিছু মুখস্থ করে হয়, ফিজিক্স পার্টের ওই কিছু জিনিস মুখস্থ করার বাদ দিয়ে বাকি জিনিস মুখস্থ করলে হবে না। অ্যামমিটার যেটা, অ্যামমিটার কি বলেছি, অ্যামমিটার তড়িৎ প্রবাহ মাত্রা মাপে, তাই তো, মানে কারেন্টের পরিমাণটাকে মেজার করে। আর কারেন্ট সবসময় কিসে থাকে, শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। আর শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে পরে সেই ক্ষেত্রে কি হয়, যেটা রোধ যেটা সেটা শূন্য হওয়া উচিত, কারণ রোধ শূন্য হবে তারপরে তো আদর্শ অ্যামমিটার মানে ফ্লোটা ভালো হবে। কিন্তু ভোল্টমিটার যেটা, ভোল্টমিটার বিভব প্রভেদ, ভোল্টমিটার কি করা হয়, বিভব প্রভেদ মাপা হয়। আর বিভব প্রভেদ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে মানে হচ্ছে প্যারালালে কানেক্ট থাকবে। আর প্যারালালে যদি কানেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, রোধ যেটা অসীম হবে, একটা আদর্শ ভোল্টমিটারের ক্ষেত্রে রোধ অসীম হবে। তাই যে সমান্তরাল সমবায়ে যুক্ত এবং রোধ হচ্ছে অসীম। আর এটাই যদি অ্যামিটারের কথা বলতাম তাহলে উল্টোটা হতো, অ্যামিটারের ক্ষেত্রে শ্রেণী সমবায় আর হচ্ছে রোধ শূন্য, মানে অপশন এতে যাওয়া যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটা আদর্শ অ্যামিটার। আলো এক প্রকার তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তড়িৎচুম্বকীয় হবে। আলো এক প্রকার তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তির্যক যান্ত্রিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ। অপশন এ স্যার। হ্যাঁ, তাহলে আলো এক প্রকারের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটুকু আমরা বুঝতে পারছি যে ইলেকট্রোম্যাগনেটিক মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর ট্রান্সভার্স নাকি মানে লঙ্গিটিউডিনাল, লঙ্গিটিউডিনাল যেটা ইংরেজি বলা হয়, লঙ্গিটিউডিনাল মানে হচ্ছে অনুদৈর্ঘ্য, আর ট্রান্সভার্স মানে হচ্ছে তির্যক। মানে যেখানে তির্যক বলতে কি হয়, যে তরঙ্গের বিস্তার যেটা সেই কণার অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, সেটাকে তির্যক বলা হয়। তো আলো হচ্ছে সেটাই, মানে তির্যক এবং হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর শব্দ যেটা সেটা হচ্ছে স্থিতিস্থাপক বা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, এবং সেটা অনুদৈর্ঘ্য, মানে অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ যেটা আছে এটা হচ্ছে শব্দ। সিনেমার পর্দা
আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়? নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার। বিক্ষিপ্ত প্রতিফলন। তো সিনেমার পর্দা আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়? যদি অনেক সময় এরকমটা থাকতে পারতো শুধু প্রতিফলন বা এরকম দেওয়া থাকতে পারে, যা হোক প্রতিফলনের দুটো এক্সাম্পল দিয়ে দিয়েছে, একটা নিয়মিত একটা বিক্ষিপ্ত। যখন মসৃণ তলের উপরে পড়ে তখন কি হয়? মসৃণ তলের উপর কোনো আলোকরশ্মি পড়লে সমান্তরাল হয়, ঠিক আছে, সমান্তরাল ভাবে যায়, মানে কারো কারোর সঙ্গে টাচ করে না, এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। কিন্তু যদি অমসৃণ তল হয় তাহলে সেই ক্ষেত্রে আলোগুলি যখন পড়ে তখন সেই ক্ষেত্রে কি হয়? সমান্তরাল হয় না, একটা অপরটার সঙ্গে ম্যাচ করে, মানে গা ঘেঁষে যায়। এবং তার ফলে কি হয়? যে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা চারিদিকে ছড়িয়ে পড়বে না, কিন্তু এটার ক্ষেত্রে, সেকেন্ডার ক্ষেত্রে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো সিনেমার পর্দা সেই কারণে জন্য বিক্ষিপ্ত প্রতিফলন করা হয় বা অমসৃণ করা হয়। দুটি দর্পণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কয়টি প্রতিবিম্ব গঠিত হবে? দুটি, তিনটি, চারটি, অসংখ্য। 3টি। তো জানো যে প্রতিবিম্বের সংখ্যার সূত্রটা হচ্ছে 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি মাইনাস 1। তাহলে 90 ডিগ্রি বাই 360 মানে হচ্ছে 4, 4 বিয়োগ 1 মানে হচ্ছে 3টি প্রতিবিম্ব গঠিত হবে। এটাই যদি বলতাম যে প্রতিবিম্বের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে আবার কিন্তু আবার একটি হবে না। যদি 180 ডিগ্রি সমান্তরাল ভাবে রাখা হয় তখন কি হবে? অসংখ্য প্রতিবিম্ব হবে। না, অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে। আর বাকি যেগুলো অন্য থাকলে পরে 90 ডিগ্রি, 72 ডিগ্রি যাই বলবে এই ফর্মুলা বসিয়ে করে দেবে। সূর্যাস্তের আগে পরে কিছুক্ষণ সূর্যকে দেখা যায়, এটি আলোর কোন ধর্মের জন্য হয়? প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, বিচ্ছুরণ। তাহলে হচ্ছে এটা কি? আলোর প্রতিসরণ। তাহলে প্রতিফলনটা একবার মনে করে দিই, ওই যে সিনেমার পর্দা বললাম, তারপর একটা হচ্ছে পেরিস্কোপের কার্যনীতি, পেরিস্কোপ বা হচ্ছে টেলিস্কোপ আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে হয়। আর প্রতিসরণ ধর্ম অনেক এক্সাম্পল আছে, যেমন নক্ষত্ররা মিটমিট করে, তারপরে হচ্ছে কোনো একটা কাঁচের দণ্ডে যদি দণ্ডকে জল থাকে তাহলে জলতল কিছুটা হালকা মনে হয়, তারপরে কোনো দণ্ডকে ডুবিয়ে রাখলে পরে দণ্ডটাকে পাকা মনে হয়, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সব আলোর প্রতিসরণ ধর্ম। 18 নম্বর, কোনো অসুবিধা ছাড়াই সর্বনিম্ন কত দূরের বস্তুকে আমরা দেখতে পাই? 20 সেমি, 22 সেমি, 25 সেমি এবং হচ্ছে 30 সেমি। মানে আমাদের অসুবিধা ছাড়াই, চোখের সংকোচন প্রসারণ না ঘটিয়ে, অসুবিধা ছাড়াই সব থেকে সর্বনিম্ন কত দূরের বস্তুকে আমরা দেখতে পাবো? সেটা হচ্ছে 25 সেমি, 25 সেমি। সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিচ্ছবি বস্তুর থেকে ছোট হয়, প্রতিচ্ছবি বস্তুর থেকে বড় হয়, প্রতিচ্ছবি বস্তুর সমান হয়, বড় বা ছোট বা সমান সবই হতে পারে। যে সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিচ্ছবি বস্তুর আকারের কি হয়? সমান হয়, মানে এটা সর্বদাই, ঠিক আছে, সর্বদাই লেখাটা করতে পারো। এবং প্রতিচ্ছবি বস্তুর থেকে ছোট হয়, সেটা কি? সেটা কোন ক্ষেত্রে হয়? এটা উত্তল লেন্সের ক্ষেত্রে। আর প্রতিবিম্ব বস্তুর থেকে সর্বদা বড় হয় যখন, সেটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে। শব্দ একটা অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ, একটু আগে আলোচনা করলাম। অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ, তির্যক যান্ত্রিক তরঙ্গ, তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অনুদৈর্ঘ্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে হচ্ছে অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ। কম্পাঙ্কের একক কোনটি? ডেসিবেল পার সেকেন্ড, ফার্লিং পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড, কুড়ি পার সেকেন্ড। সাইকেল পার সেকেন্ড। সি। অনেকে হয়তো যারা সাইকেল পার সেকেন্ড জানো না, তারা সবাই হার্টজ কে খুঁজবে, তাই তো, যে হার্টজ কোথায়। তো হার্টজ তো সবাই জানে, তার একটা যেটা হচ্ছে কম্পাঙ্কের একক, সেটা হচ্ছে সাইকেল পার সেকেন্ড। 20 হার্টজের নিচের কম্পাঙ্কযুক্ত শব্দকে কি বলা হয়? ইনফ্রাসনিক, আল্ট্রাসনিক, সুপারসনিক, ক্রনোসনিক। তো যে 20,000 হার্টজের নিচের কম্পাঙ্কযুক্ত শব্দকে বলা হয় ইনফ্রাসনিক।
20 হার্জ থেকে 20,000 হার্জ এর ভেতরে যে কম্পাঙ্ক সেইগুলো হচ্ছে শ্রুতিগোচর, মানে এইগুলোকে আমরা শুনতে পাই। এর নিচে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনফ্রাসোনিক। আর 20,000 বেশি, মানে 20,000 কম্পাঙ্কের বেশি, সেটাকে কি বলা হচ্ছে? আল্ট্রাসোনিক। বা বাংলায় কি বলা হচ্ছে ওটাকে? শব্দোত্তর। যেটা কম 20,000-এর নিচে সেটাকে বলা হয় শব্দেতর, আর এটা হচ্ছে শব্দোত্তর, মানে তার বেশি। তো আল্ট্রাসনিক শব্দ ওটা যেন ওটা প্রয়োগ করে কি করা হয়, বিভিন্ন জীবাণু টিবাণু ইয়ে করা হয়। তারপরে ওই যেটা সোনার যন্ত্র আছে, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, অর্থাৎ জাহাজের তলদেশে লাগিয়ে সেই মাছের ঝাঁক, তারপরে হচ্ছে জাহাজের ধ্বংসাবশেষ ইত্যাদি খোঁজা হয়, ওটা হচ্ছে আল্ট্রাসনিক। বা আল্ট্রাসোনোগ্রাফি হয়, বিভিন্ন দেহের চিত্র টিত্র করা হয় কোন জায়গায় কোনো কিছু মানে রোগ নির্ণয় করার ক্ষেত্রে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শব্দের নিরাপদ মাত্রা কত ডেসিবেল? 60, 55, 50, 45? তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 45। শব্দের নিরাপদ মাত্রা কত ডেসিবেল? 60 ডেসিবেল, 55 ডেসিবেল, 50 ডেসিবেল, 45 ডেসিবেল? রাইট আনসার হবে 45 ডেসিবেল। এটা WHO নির্ধারিত মান। আর একটা আছে CPCB, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, বাণিজ্যিক এলাকায় কত, তারপরে হচ্ছে তোমার মানে হাসপাতালের চারপাশে বা আদালতের চারপাশে, তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে এমনি বসবাসযোগ্য এলাকা, সব লিস্ট করে দেওয়া আছে, দিনের বেলায় কত, রাত্রিবেলায় কত। এটা WHO একটা ওভারঅল দিয়েছে সব জায়গায়, যে কোনো জায়গার সব জায়গার ক্ষেত্রে নিরাপদ মাত্রা যেটা 45 ডেসিবেল। ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুযায়ী সাজাও। গামা রশ্মি এখানে 4টে অপশন তৈরি করতে পারিনি, সেই জন্য আমি জাস্ট এক্সাম্পল গুলো দিয়ে রেখেছি। গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, এক্স রশ্মি। এবার এগুলোকে আমাদেরকে সাজাতে হবে। এবার ABCD অপশন দেওয়া থাকতে পারে, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, বা গ্রেটার দ্যান, লেস দ্যান দিয়ে বিভিন্ন অপশন তৈরি করতে পারে। মানে আমাকে এখানে যেটা সাজাতে হবে ক্রমবর্ধমান, মানে সব থেকে কম কে আগে সেটা সাজাবো, তারপরে বেশি, মানে তারপরে এইদিকে আস্তে আস্তে বেশির দিকে যাব। তাহলে গামা, অতিবেগুনি, অবলোহিত, এক্স, এই চারটের মধ্যে কম কে সব থেকে? কম কার সব থেকে? অবলোহিত সব থেকে কম। বাংলা ইংরেজি গুলিয়ে ফেলছি নাকি? অবলোহিত মানে ইনফ্রারেড, তাই তো? অবলোহিত সব থেকে কম ইনফ্রারেড। তারপরে এর মাঝে ভিজিবল একটা আছে, কিন্তু ভিজিবল যেহেতু আমি অপশনে দিইনি, মানে দৃশ্যমানটা অপশনে দিইনি, সেই কারণের জন্য ইউভিতে চলে যাবো, মানে হচ্ছে অতিবেগুনি রশ্মি। সরি, গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে দিয়েছি, লেস দ্যান চিহ্ন হবে। মানে অবলোহিতের হচ্ছে সব থেকে কম এই চারটের মধ্যে, অবলোহিত, তারপরে হচ্ছে অতিবেগুনি, তারপরে হচ্ছে তোমার এক্স রশ্মি, আর তারপরে হচ্ছে কি গামা রশ্মি। মানে কি গামার সব থেকে বেশি, মানে গামা সব থেকে বেশি, মানে এর মধ্যে কম্পাঙ্ক সব থেকে গামার বেশি। বা তুমি যদি গ্রেটার দ্যান দিয়ে ওইভাবে ভাবো, তাহলে কি করতে হবে? গামা গ্রেটার দ্যান এক্স রশ্মি, গ্রেটার দ্যান হচ্ছে আল্ট্রাভায়োলেট, তারপরে হচ্ছে অবলোহিত বা হচ্ছে ইনফ্রারেড বলা হয় এটাকে। নিচের কোনটির প্রতিসরাঙ্ক সব থেকে কম? নীল, আকাশী, সবুজ, কমলা? বেনিয়া সহকলা, তাই তো? মানে হচ্ছে বেগুনি, নীল, আকাশী, তারপর হচ্ছে সবুজ, হলুদ, তারপর হচ্ছে কমলা। তো নিচে যে থাকে, নিচে যারা থাকে কি হয়, নিচেরটার কম্পাঙ্ক বেশি হয়। নিচে যে থাকে তার কম্পাঙ্ক বেশি হয়, কম্পাঙ্ক বেশি সেই সঙ্গে হচ্ছে প্রতিসরাঙ্কও বেশি। তাহলে বলছে নিচের কোনটির প্রতিসরাঙ্ক সব থেকে কম?
আচ্ছা, কম্পাঙ্ক বেশি, তারপরে হচ্ছে প্রতিসরাঙ্ক বেশি, যে নিচে থাকবে তার মানে উপরে যে স্যার থাকবে কমলা তার হবে? উপরে যে থাকবে তার কম হবে। তাহলে লাল তো অপশনে দিইনি, লালের নিচে যেটা আছে মানে কমলা, তাহলে কমলার হচ্ছে প্রতিসরাঙ্ক সব থেকে কম। আর তাহলে দিইনি, 25-এর মধ্যে কে কত পেলে তাই বল।